হ্যালো বন্ধু, আপনি যদি এই এপিসোডের পার্ট 1 না দেখে থাকেন তাহলে অবশ্যই পার্ট 1 আগে দেখে নিন, না হয় এই এপিসোডটি ভালো করে বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধু, স্বাগতম আপনাকে মিছায়ের আরও একটি নতুন এপিসোডে। বাচ্চাদের কাছে পৌঁছাতে এবার চেম্বার 3 থেকে কাজ শুরু হয়। ইতিমধ্যেই বাচ্চাদের নিখোঁজ হওয়ার 10 দিন পার হয়ে গেছে, আর ডাইভার্সরা বিরতিহীনভাবে আগে বেরিয়েই চলছে। তারা পাতায়া বিচ নামের ওই জায়গার অনেক কাছাকাছিও চলে আসে, আর এখানেই এই বাচ্চাদের পাওয়ার চান্স সবচেয়ে বেশি ছিল। কিন্তু ফাইনালি যখন তারা পাতায়া বিচে পৌঁছায়, দুর্ভাগ্যবশত সেখানে কোনো বাচ্চা কিংবা তাদের কোনো নিশানাও ছিল না। আর এখানে এসে ডাইভার্সদের কাছে ততটুকু অক্সিজেন বেঁচে ছিল যতটুকু দিয়ে তারা চেম্বার 3 পর্যন্ত ফিরে যেতে পারে। আর যদি তারা পাতায়া বিচ ক্রস করে আরো সামনে এগিয়ে যায় তাহলে তারা আর বেঁচে ফিরতে পারবে না। কিন্তু এই ডাইভার্সদের মধ্যে একজন ড্রাইভার সাহস করে আরেকটু সামনে এগিয়ে যায়। 300 মিটার সামনে গিয়ে সে এমন এক পয়েন্টে এসে পৌঁছায় যেখানে পানি তুলনামূলক অনেক কম ছিল। সে আরেকটু আগে গিয়ে দেখে গত 10 দিন ধরে সব বাচ্চারা এই পয়েন্টে পড়েছিল। ড্রাইভার বাচ্চাদের দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। সে চিন্তা করে যেখানে অভিজ্ঞ ড্রাইভারদের এই পর্যন্ত আসতে 10 দিন সময় লেগে গেছে, সেখানে কিভাবে তারা এই দুর্বল বাচ্চাদের নিয়ে এন্ট্রি পয়েন্টে ফিরে যাবে। এই বাচ্চারা গত 10 দিন ধরে না খেয়ে থেকে অনেক দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু যখন বাচ্চাদের জীবিত থাকার খবর বাহির পর্যন্ত পৌঁছে যায়, তখন বাচ্চাদের প্যারেন্টসরা যেন প্রাণ ফিরে পায়। এই খবর মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ার মানুষ জেনে যায়। সবাই যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু বাহিরে যে ডাইভার্স ছিল তারা বলে এই মিশনের সবচেয়ে সহজ পার্ট হলো বাচ্চাদের খুঁজে পাওয়া, আর সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হবে বাচ্চাদের বাহির পর্যন্ত বের করে নিয়ে আসা। এর মধ্যেই বাচ্চাদের জন্য খাবার এবং থাইল্যান্ডের একজন ভালো ডক্টর তাদের কাছে পাঠানো হয়। একজন বাচ্চা বলে যখন তারা দেখে হঠাৎ করে পানি প্রবল বেগে আসছে তখন তারা সামনের দিকে ছোটে, আর তখন তাদের সাথে নেওয়া খাবার পড়ে যায়। তারপর আমাদের কোচ আমাদের নিয়ে প্রতিদিন মেডিটেশন করায় যাতে করে এই ভয়ঙ্কর পরিস্থিতির প্রভাব আমাদের ওপর না পড়ে। ডাইভার্সরা দেখে বাহিরের তুলনায় এখানকার অক্সিজেন 15% কম ছিল। তাদের মতে এই অক্সিজেন লেভেল যদি আর 2% কমে তাহলে এই বাচ্চারা সবাই মারা পড়বে, যে কারণে তাদের জন্য অক্সিজেন সিলিন্ডার পাঠানো হয়। একদল ডাইভার্স অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসছিল। এর মধ্যেই একটি দুর্ঘটনা ঘটে যেটা কেউ চিন্তাও করেনি। সত্যি বলতে রেস্কিউ মিশনের 14তম দিন এক ড্রাইভার অক্সিজেন সিলিন্ডার বাচ্চাদের কাছে পৌঁছিয়ে চেম্বার 3-তে ফেরার সময় হঠাৎ করেই সে তার শরীর ছেড়ে দেয়। সে পানিতে ডুবে যেতে থাকে। তারই পিছে থাকা এক ড্রাইভার এইটা দেখে তাকে বাঁচাতে এই কঠিন পথেই তাকে ঝাপটিয়ে ধরে চেম্বার 3 পর্যন্ত নিয়ে আসে। আর সেখানে এই ড্রাইভারের মুখের মাস্ক খুলে দেখে সে নিঃশ্বাস নিচ্ছে না। তাৎক্ষণিক তারা সেই ড্রাইভারকে বাঁচাতে একটি অ্যাম্বুলেন্স হসপিটালে পাঠিয়ে দেয়। আর হসপিটালে যাওয়ার আগেই সেই ড্রাইভার মারা যায়। আর এই ড্রাইভারের নাম ছিল সামান গুনান। সে ছিল থাইল্যান্ড নেভির একজন রেস্কিউ ড্রাইভার। এই ড্রাইভারের মৃত্যুতে সবার মাঝে শোক ছড়িয়ে পড়ে। রেস্কিউ টিম প্ল্যানিং করছিল কিভাবে বাচ্চাদের সহি সালামতে বাহিরে নিয়ে আসা যায়। প্রথমে ডিসিশন নেওয়া হয় যেখানে বাচ্চারা আছে সেখানে ওপর থেকে ড্রিল করে বাচ্চাদের বাহিরে তুলে নেওয়া হবে, কিন্তু এইটা করতে তাদের 1 মাসও সময় লেগে যেতে পারে। আর সবচেয়ে বড় সমস্যা ছিল কোনো ছোট ভুলেও তাদের ওপর পাহাড় ভেঙে পড়তে পারে। এজন্য এই প্ল্যানিং ক্যান্সেল করা হয়। পরে তারা চিন্তা করে বর্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। যখন পানি আপনা আপনি নেমে যাবে তখন বাচ্চাদের সহজে বের করা যাবে, কিন্তু বর্ষা শেষ হতেও 2 মাস সময় লাগবে। সমস্যা যেন একের পর এক লেগেই আছে। তারা ওয়েদার রিপোর্ট থেকে জানতে পারে সামনের সপ্তাহে উত্তর থাইল্যান্ডে এক ভয়ঙ্কর তুফান আসতে যাচ্ছে। যখন রেস্কিউ টিম এই বার্তা শুনতে পায় তখন তাদের চিন্তা বেড়ে এবার দ্বিগুণ হয়ে যায়, কেননা গুহা শুরু থেকেই পানিতে ভরপুর ছিল। এখন যদি এই তুফান আসে তাহলে তো পুরো গুহাই পানির নিচে তলিয়ে যাবে, যার দরুন সব বাচ্চারা মারা পড়বে। এই কারণে তাদের করা সমস্ত প্ল্যান ক্যান্সেল করতে হয়। তাদের এমন এক প্ল্যানের প্রয়োজন ছিল যাতে তুফান আসার আগেই তারা বাচ্চাদের নিয়ে বেরিয়ে আসতে পারে।
তারা নতুন প্ল্যান করে যে পানির মাধ্যমেই বাচ্চাদের ডাইভ করিয়ে বাহিরে নিয়ে আসা হবে, কিন্তু ভয় ছিল বাচ্চারা ডাইভ করার সময় সামান গুনানের মতো যেন আবার না হয়। এই প্ল্যানে কিছু লোক সহমত হলেও বেশিরভাগই এর বিপক্ষে ছিল। ফাইনালি পরবর্তীতে এমন এক প্ল্যানিং করা হয়, যদিও এইটা অনেক রিস্কি ছিল, কিন্তু তারপরও সবাই এতে রাজি হয়ে যায়, কেননা তুফানের আগে বাচ্চাদের বাঁচানোর জন্য এর চেয়ে ভালো উপায় আর ছিল না। 10 জুলাই 2018 রেস্কিউ অপারেশনের 18তম দিন। সকাল সকাল ডক্টর রিচার্ড হ্যারিস, যে কিনা একজন কেভ ডাইভারও ছিল, সে ওই বাচ্চাদের কাছে পৌঁছায় এবং এক এক করে সবাইকে অ্যানেস্থেসিয়া দেয়। এই বাচ্চাদের এক বিশেষ ধরনের বিপরীতমুখী অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, যাতে তারা ঘুমিয়ে না পড়ে আর তাদের মন কোনো ধরনের ভয়ঙ্কর সিচুয়েশনে রিয়েক্ট না করে। অ্যানেস্থেসিয়া দেওয়ার পর ওই বাচ্চাদের এক ফুল স্টেজ ডাইভিং পোশাক পরানো হয়, যাতে করে তাদের অক্সিজেনের কোনো ঘাটতি না হয়। তারপর দুইজন রেস্কিউ ডাইভার এক বাচ্চাকে নিয়ে যাত্রা শুরু করে। আর এই যাত্রা মোটেও সহজ ছিল না, কেননা সামনে এমন এমন জায়গা ছিল যা শুধু 2 ফিটের মতো চওড়া ছিল আর অনেক গভীর ছিল। পানির ভেতর স্পষ্ট কিছুই দেখা যাচ্ছিল না। বাচ্চাদের অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে তারা হালকা ঘুম ঘুম ভাবে ছিল, আর তাদের বডিও কোনো রিয়েক্ট করছিল না। ফাইনালি শেষ পর্যন্ত 18 দিন ধরে ফাঁদে পড়া এক ছেলেকে নিয়ে তারা বেরিয়ে আসতে সক্ষম হয়, আর তাকে সাথে সাথে অ্যাম্বুলেন্স দিয়ে হসপিটালে পাঠানো হয়। আর এই ছেলেকে বের হতে দেখে প্যারেন্টসরা অনেক খুশি হয়। তারপর এভাবে এক এক করে সব বাচ্চাদের সহি সালামতে বাহিরে বের করে নিয়ে আসা হয়। এই বাচ্চাদের জীবন বাঁচাতে একজন হিরো আমাদের কাছ থেকে চলে যায়, আর সে হলো সামান গুনান। পরবর্তীতে সামান গুনানের স্মরণে গুহার সামনে তার একটি স্ট্যাচু বানানো হয়। কতই না ভয়াবহ ছিল ওই রেস্কিউ অপারেশন। এত সমস্যা বাধা বিপত্তির পরও জীবনের রিস্ক নিয়ে ওই রেস্কিউ টিম বাচ্চাদের বাঁচিয়ে নেয়। মিছার 357 জন ছোট্ট ফ্যামিলির পক্ষ থেকে তাদের জন্য রইল অসংখ্য সেলুট এবং ভালোবাসা। আপনি যদি জানা অজানা রহস্য, রোমাঞ্চ, বিস্ময়কর কিংবা ফানি ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করে নিন। ধন্যবাদ।